অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, এই অপ্তবাক্যটা এবার হাড়ে হাড়ে টের পেতে শুরু করেছে এই রাজ্যের শাসক দল। আপনারা জানেন, গতকালই একটা প্রতিবেদনে আপনাদের দেখিয়েছিলাম যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন পেন্ডিং রয়েছে, সেটা দুটো অপশনে হতে পারে। এক এক হতে পারে যে এই এখনই ভোট ঘোষণা হয়ে গেল, 9 তারিখ কমিশনের ফুল বেঞ্চ আসছে, এবং তার ফলে মোটামুটি এপ্রিলের শেষের দিকে ভোট গ্রহণ এবং মেয়ের প্রথম দিকে ভোট গণনা এই করে হয়ে যেতে পারে। কিন্তু সেই ভোট গণনা যদি হয়, সেই ভোট যদি হয়, তাহলে 60 লক্ষ ভোটার তারা কিন্তু ভোটার তালিকার বাইরেই থাকতে চলেছে। এবং তার ফলে টোটাল হিসাব যেটা দাঁড়াচ্ছে, প্রত্যেকটা বিধানসভায় গড়ে 40,000 করে ভোট কমে যাচ্ছে। আর সেক্ষেত্রে শাসক দলের ফেরত আসার সম্ভাবনা একদম অন্তর্জলী যাত্রা কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে। আর যদি এই 60 লক্ষ ভোটারকে ভেতরে রাখতে হয়, তার কতটা থাকবে না থাকবে সেটা তো মাননীয় বিচারপতিদের উপর নির্ভর করছে। কিন্তু সেইটা যদি আমাদের অপেক্ষা করতে হয়, তাহলে মোটামুটি জুন মাসের মাঝামাঝি শেষ হতে পারে এই এসআইআর প্রক্রিয়া। এবং সেক্ষেত্রে জুনে যেহেতু বর্ষা শুরু হয়ে যাবে, জুলাই আগস্টে প্রবল বন্যা পরিস্থিতি হতে পারে, ফলে নিয়ারেস্ট যে ভোটটা হতে পারে সেটা সেপ্টেম্বর মাসে। ফলে 6 মাসের বা 4 মাসের একটা সময় পাওয়া যাচ্ছে, যেখানে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেতে পারে। এখন রাষ্ট্রপতি শাসনে যদি ভোট হয়, তাহলে যে পুলিশ, যে অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগিয়ে ভোট যেতে হয়, সেটারও অন্তর্জলী যাত্রা হয়ে যাবে এবং এই রাজ্যে ফেরত আসার সম্ভাবনা শেষ হয়ে যাবে। তাহলে করে তো ক্যা করে, এই জায়গায় ফেঁসে গেছে শাসক দল। আর তার ফলে নিখাদ ব্ল্যাকমেলিংয়ের রাজনীতি শুরু হয়েছে, কিন্তু সেই রাজনীতি করতে গিয়েও এবার তাদের ভয়ঙ্কর আতান্তরে পড়ে যেতে হয়েছে। আপনারা জানেন যে এই রাজ্যে যে সুষ্ঠুভাবে এসআইআরটা এখনো অবধি হয়েছে, যেটা নিয়ে আপনাদের মধ্যে অনেক প্রশ্ন ছিল, কিন্তু সেই সমস্ত প্রশ্নকে একদম ছক্কা মেরেছে ফ্রন্ট ফুটে এসে ইলেকশন কমিশন, এবং তার বড় কৃতিত্ব যাবে মনোজ কুমার আগরওয়ালের জন্য। এবং এই মনোজ কুমার আগরওয়ালকে এবার কিন্তু ব্ল্যাকমেলিংয়ের চেষ্টা হচ্ছে। কি কি ব্যাপার, কি ঘটনা ঘটেছে? তার স্ত্রীর সম্পত্তি নিয়ে পুরনো মামলা নিয়ে মিথ্যাচার শুরু করে দিয়েছে শাসক দল। আসল ঘটনা শুরু হয়েছিল কবে? বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ, তার নাম এই যে ভোটার তালিকা বেরিয়েছে সেখানে বাদ রয়েছে, অ্যাডজুডিকেশনে রয়েছে। ফলে সেইটা নিয়ে একটা বিতর্ক হচ্ছিল যে ইলেকশন কমিশন বিশ্বকাপ জয়ী একজন তারকা, তার নাম থাকবে কি থাকবে না এটা ডিসাইড করতে পারছে না। তো সেখানে ইলেকশন কমিশনের তরফ থেকে যেটা বলা হয় যে এরকম বেশ কিছু নাম বাদ আছে বা ভুয়ো নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে কারণেই তো মহামান্য বিচারপতিদের ইন্ট্রোডিউস করাতে হয়েছে, মহামান্য সুপ্রিম কোর্টও সেটা দেখেছে। আসলে এই রাজ্যের প্রশাসনের যে অংশটা কাজ করছিল ইলেকশন কমিশনের আন্ডারে, তাদের অনেকেই নির্লজ্জ দলদাস চটি চাটা। ফলে তারা ইচ্ছা করে এই শয়তানি, এই বদমাইশিটা করেছে, যাতে এটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়। এটা তো আজকে দিনের আলোর মতো স্পষ্ট, যে কারণে এই চটিচাটাগুলোকে এফআইআর করতে হয়, এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হয়, এবং এদের বাঁচাতে দিদিমণি প্রাণপাত করে যায়, এদের বিরুদ্ধে এফআইআর হয়ে যাচ্ছে, এদের এদের সাসপেনশন হয়ে যাচ্ছে, তারপরও তাদেরকে চাকরিতে বহাল রাখার জন্য এরা কিন্তু মরিয়া হয়ে যাচ্ছে। ফলে সেই যে চটিচাটা অফিসার আছে তাদেরকে কিন্তু ইলেকশন কমিশন এক্সপোজ করে দেয়। কিন্তু মুশকিল হচ্ছে, যে মুহূর্তে এটা এক্সপোজ করে দেওয়া হয়েছে, সাথে সাথে প্রমাদ গুনতে শুরু করেছে 14 তলা। ফলে ডব্লিউবিসিএস অফিসার যারা রয়েছে তাদেরকে দিয়ে ইলেকশন কমিশনকে অ্যাটাক করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু ইলেকশন কমিশন স্পষ্ট তাদেরকে লক্ষণ রেখাটা বুঝিয়ে দিয়েছে, ভাই তোমরা ডেপুটেশনে আছো ইলেকশন কমিশনের আন্ডারে, এবং তোমরা যে কি ধরনের কাজ করছো, যারা ভালো কাজ করছেন দেখুন তাদের নিয়ে কোনো সমস্যা নেই, তারা মেরুদণ্ডটা সোজা রেখেই কাজ করছেন। কিন্তু যে একটা অংশ এই অসৎ কাজটা করছে, তার সমস্ত কাচ্চা চিটটা আমাদের কাছে আছে, এবং আমরা শুধু অপেক্ষা করছি, ইলেকশন কমিশন অপেক্ষা করছে এসআইআরটা কমপ্লিট হওয়ার জন্য। তারপর এদের প্রত্যেককে আইনের আওতায় আসতে হবে, এবং কত ধানে কত চাল এই ঘুঘুরা এবার বুঝতে পারবে। ফলে সেই লক্ষণ রেখা বোঝানোর পরই এই চটিচাটা অফিসারদের হাওয়া গেছে ফুস হয়ে। তারা তো বুঝতে পারছে তারা কিভাবে ফাঁসবে, দিদিমণি যতই চিৎকার চেঁচামেচি করুক, শেষ পর্যন্ত আইনের কাছে তাদেরকে হারতেই হবে, এবং সেই জন্য জেল যাত্রা থেকে শুরু করে চাকরি যাওয়া অনেক কিছু হতে পারে। ফলে এই ডব্লিউবিসিএস অফিসারদের যে অ্যাসোসিয়েশন যুদ্ধমদেহী মনোভাব নিয়েছিল, তারা কিন্তু তারপর একদম চুপচাপ হয়ে গেছে। এবার নবান্ন দেখছে বিপদ, দেখছে যে এত কিছুর পরেও যদি ইলেকশন কমিশনকে চাপে ফেলা না যায়, তাহলে কিভাবে কি হবে। ফলে এই মনোজ কুমার আগরওয়ালের স্ত্রী এবং শ্বশুরকে নিয়ে তাদের পুরনো মামলাকে তুলে এনে তাদের বিরুদ্ধে মিথ্যাচার করার চেষ্টা করে, এবং সেটা শুরু করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, এবং তারপর
এই রাজ্যের শাসক দলের একাধিক ওই চিংড়ে পিংড়ে সব নেতা আছে না, যারা পাপোশ টাপোশ হয়ে শুয়ে থাকে, তারা একদম এটা নিয়ে বাজার গরম করার চেষ্টা করে। যে মুহূর্তে এটা আসছে সেই মুহূর্তেই প্রশ্ন ওঠে যে ইলেকশন কমিশনের এই এই ডিউটি করতে যাওয়ার আগে রাজ্য সরকারের কর্মচারী ছিলেন মনোজ কুমার আগরওয়াল, এবং যেটা নিয়ম বলছে যে এই সব ক্ষেত্রে যখন নাম রেকমেন্ডেশন হয় তখন ফিনান্সিয়াল ক্লিয়ারেন্স দিতে হয়। তাহলে মনোজ কুমার আগরওয়ালের বিরুদ্ধে যদি আর্থিক তছরূপ বা তার পরিবারের বিরুদ্ধে যদি এই ধরনের কিছু থাকে, সেই আর্থিক ক্লিয়ারেন্সটা, সেই ফিনান্সিয়াল ক্লিয়ারেন্সটা কে দিয়েছিলেন? তখন দিয়েছিলেন এখন ব্ল্যাকমেল করার জন্য। এদিকে আসল সত্যটা ফাঁস করে দিয়েছেন মনোজ কুমার আগরওয়াল এবং ইলেকশন কমিশন। সেখানে স্পষ্টভাবেই জানানো হচ্ছে তার স্ত্রীকে নিয়ে এই যে মিথ্যাচারটা করে বাজার গরম করে একটা ব্ল্যাকমেলিংয়ের চেষ্টা করা হচ্ছে, সেটা কতখানি ভুয়ো এবং ভ্রান্ত এবং কতখানি উদ্দেশ্য প্রণোদিত। মনোজ কুমার আগরওয়ালের স্ত্রীকে নিয়ে যে সমস্যাটা হয়েছে, সিবিআই এর চার্জশিটে তার নাম ছিল, কেননা তার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তার বিভিন্ন রাজ্যে প্রচুর সম্পত্তি রয়েছে। ফলে খুব স্বাভাবিক একজন সরকারি কর্মচারী স্ত্রী বা পরিবারের এত সম্পত্তি থাকলে সেখানে সিবিআই ইনভেস্টিগেশন হবে এবং সেখানে সেটা নিয়ে তদন্ত হওয়ার দরকার আছে। এবং সেই তদন্তের পর যখন চার্জশিট দেওয়া হয়, তখন মনোজ কুমার আগরওয়ালের ফ্যামিলি যেটা প্রুফ করে দেন যে বিয়ের আগে থেকেই তার স্ত্রীর এই বিপুল পরিমাণ সম্পত্তি পারিবারিক সূত্রে ছিল, এবং 1983 সাল থেকে টানা তিনি কিন্তু ইনকাম ট্যাক্স দিয়ে আসছেন। ফলে তার জমা খরচ সমস্ত কিছু সম্পত্তির হিসেব ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সঙ্গে কাছে আছে, এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে দেওয়া হিসেবের সঙ্গে সিবিআই যে হিসেব পেয়েছে তার মধ্যে কোনো রকম কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই, কোনো রকম কোনো সেখানে আলাদা কিছু পাওয়া যাচ্ছে না। সেই তথ্যটা ইনকাম ট্যাক্সের কাছে অলরেডি আছে এবং তার জন্য তিনি ট্যাক্স পে করেছেন, তার পরিবার ট্যাক্স পে করেছেন। ফলে সিবিআইয়ের যে বিশেষ আদালত ছিল, এই এই যে অভিযোগটা উঠেছিল সেখান থেকে সসম্মানে মনোজ কুমার আগরওয়াল এবং তার পরিবারকে এখান থেকে মুক্তি দেন, যেটা যেটা কোয়াইট অবভিয়াস। এবং এরপর মনোজ কুমার আগরওয়াল যেটা লিখেছেন যে দীর্ঘ অগ্নি পরীক্ষার পর বদনাম করে ফাঁসিতে ঝোলাতে চাইছে। তিনিও বুঝতে পারছেন যে আসলে এই যে এসআইআর প্রক্রিয়াটা হয়েছে, সেখানে দিদিমণির টিমের এক্সপেকটেশন ছিল এখানে আরিজ আপ্তা বা ওই ধরনের যারা আছে, রাজীবা সিনহা, তাদের মতো লোকজনের মতো কাজ করবেন মনোজ কুমার আগরওয়াল। অর্থাৎ তিনি নিউট্রালভাবে কাজ করবেন না, তিনি নির্লজ্জ চটিচাটা দলদাস হিসেবে কাজ করবেন। সেইটা তিনি করেননি। দেশের গণতন্ত্র, দেশের সংবিধান, বাংলাকে বাঁচাতে যেটা করার দরকার সেই কাজটাই তিনি করেছেন। ফলে চক্ষুশীল হয়েছে, তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এবং সবথেকে বড় কথা, মনোজ কুমার আগরওয়ালকে ফাঁসানোর আরেকটা বড় কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে এবার কিন্তু ইলেকশন কমিশন সত্যি সত্যিই যুদ্ধংদেহী মনোভাবে আসছে। আপনাদের আগেই বলেছিলাম যে আপনারা উৎকণ্ঠায় ভুগবেন না। আপনারা বারবারই প্রশ্ন করছিলেন যে বিহারে এতজন অফিসার জেলে গেছে, বাংলায় এখনো কোনো রকম কিছু হচ্ছে না। আমি একটা কথাই বলেছিলাম, যেটুকুনি খবর পাচ্ছি ইলেকশন কমিশনের প্রাইমারি ফোকাস হচ্ছে এসআইআর প্রক্রিয়াটা সঠিকভাবে বাংলায় শেষ করা। এবং যেহেতু এইসব অফিসার, এইসব লোকেদের নিয়েই কাজটা করতে হবে, ফলে শাস্তিমূলক কঠোর পদক্ষেপ প্রথম থেকে হলে এইটা নিয়েই কন্ট্রোভার্সি হবে, যেটা মূল উদ্দেশ্য এসআইআর, সেইটা কিন্তু ঘেঁটে যাবে। ফলে এইটা শেষ হতে দিন, যখন এসআইআর শেষ পর্বে আসবে তখন কিন্তু কমিশন শাস্তির পথে যাবে। এবার বিভিন্ন অফিসাররা তো শাস্তির মুখে আসছেনই, এই যে বিচারকরা যেটা দেখছেন সেই ফাইনাল লিস্ট এসে গেলে হয়তো এইবার একদম যারা 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 মার্কড হয়ে গেছেন তাদের বিরুদ্ধে স্টেপ শুরু হবে। কিন্তু তার পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ, যে ভোটাররা এই ধরনের ফেক ইনফরমেশন দিয়েছিলেন, এবার সেই ভোটারদেরও বেছে 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 শাস্তি দেওয়া হবে। কারুর ক্ষেত্রে জরিমানা হবে, কারুর ক্ষেত্রে জেল হবে, কারুর ক্ষেত্রে দুটোই হবে। এখন একদিক থেকে অফিসারদের জেল যাত্রা যদি শুরু হয়, অন্যদিক থেকে ভোটারদের জেল যাত্রা যদি শুরু হয়, তাহলে তারা শেষ পর্যন্ত কিন্তু এই ইনফরমেশনটা ফাঁস করতে বাধ্য হবেন যে কার অঙ্গুলি হেলনে, কার নির্দেশে তারা এই অন্যায় কাজটা করেছেন। ফলে ফলে মুশকিল বাড়বে, ধরপাকড় বাড়বে। রাজনৈতিকভাবে যারা যুক্ত রয়েছেন, প্রশাসনিকভাবে যারা যুক্ত রয়েছেন, তারাও এবার সেই ইনভেস্টিগেশনের আন্ডারে চলে আসবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, নির্বাচনের আগে যদি সেই করা স্টেপটা শুরু হয়ে যায়, তাহলে এই যে অফিসাররা, তাদের মধ্যে কিন্তু একটা বার্তা চলে যাবে যে ভাই ইলেকশন কমিশনই শেষ কথা, ভারতীয় সংবিধান তাদেরই সেই স্বীকৃতিটা দিয়েছে। দিদিমণি যতই চেষ্টা করুন, আলটিমেটলি মাথায় হাত রেখেও জেলের ভাত খাওয়া থেকে আটকাতে পারবেন না। ফলে এই অফিসাররা, এই প্রশাসন কিন্তু নিউট্রাল হয়ে যাবে। আর নিউট্রাল হয়ে গিয়ে ভোট হলে কি হবে? শোকাহত সলিলে ডুবতে হবে। সেইটা বুঝেই কি এই ব্ল্যাকমেলিংয়ের রাজনীতি শুরু হয়েছে?
এবং আরেকটা জিনিস দেখুন, যেটা মনোজ কুমার আগরওয়ালকে টার্গেট করার কথা বলা হচ্ছে, সেটার কারণ হচ্ছে তার এই স্টেটমেন্টটা। ভোটের আগে অতিরিক্ত তালিকা প্রকাশ করতে হবে এমন বাধ্যবাধকতা নেই, বলছে কমিশন। 60 লক্ষ ভোটারের কি হবে? এই যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে ফাইনাল লিস্টটা বেরিয়ে গেছে, সেই ফাইনাল লিস্ট ধরেই কিন্তু যে কোনো দিন যে কোনো মুহূর্তে ভোট ঘোষণা হতে পারে। সুপ্রিম কোর্ট বা সংবিধানের বা নির্বাচন কমিশনের নিয়মের এরকম কোথাও বলা নেই যে এই যে 60 লক্ষ পেন্ডিং আছে সেইটা ক্লিয়ার করতেই হবে, তবেই ভোটটা হতে পারে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে অলরেডি কিন্তু এই 65 লক্ষ বাদ গেছে, আরও 60 লক্ষ যে বাদের তালিকায় রয়েছে, যারা এখন অ্যাডজুডিকেশনে রয়েছেন, সেই 1,25,00,000 ভোটারকে বাদ রেখেই কিন্তু ভোটটা হবে। এই 65 লক্ষ তো একবারে গেছে, ফু হয়ে গেছে। সেখান থেকে ফর্ম 6 ফিল আপ করে কারোর যদি কিছু অসুবিধা থাকে সেই জায়গাটায় হবে। বাকি 60 লক্ষ যাবে। 1,25,00,000 যদি টোটাল বাদ যায়, তাহলে মোটামুটি যেটা দেখা যাচ্ছে অন অ্যান অ্যাভারেজ 40,000 করে বাদ যাবে। ফলে সেই জায়গাটাই কিন্তু খুব চাপের হয়ে যাচ্ছে। কেন চাপের হয়ে যাচ্ছে? দেখুন, এবারে ভোটের যা কন্ডিশন, ম্যাক্সিমাম জায়গাতেই শাসক দলের সঙ্গে 1:1 লড়াই হবে প্রধান বিরোধী দল বিজেপির। কেননা বাকি যে শক্তিরা আছে, সেই রাজনৈতিক শক্তিদের কিন্তু মানুষ খুব একটা পাত্তা দিচ্ছে না। যারা পরিবর্তন চাইছেন তারা কিন্তু পরিবর্তনের জন্য বিজেপিকেই ভোট দেবেন। ফলে বিরোধী ভোট এবার কিন্তু কনসলিডেট হওয়ার একটা ইঙ্গিত বিভিন্ন সমীক্ষায় উঠে আসছে। ফলে যেখানে সরাসরি বিজেপির সঙ্গে লড়াই, যেখানে কোনো রকম তৃতীয় শক্তি আর দাঁত ফোটানোর জায়গা নেই, সেই বেশিরভাগ জায়গাতেই কিন্তু শাসকের হারটা নিশ্চিত। এবার যেখানে ত্রিমুখী লড়াই হবে, সেখানেও কিন্তু ভোট কাটাকাটি হবে, এবং ভোট কাটাকাটি হয়ে তৃতীয় পক্ষও জিততে পারে, বিজেপিও জিততে পারে। শাসকের জেতার চান্সটা খুব কম, কেননা যেখানে ভোট কাটাকাটিটা হবে সেটা শাসকের ভোটটা কাটাকাটি যাবে। এবং যেগুলোকে গড় ধরা হচ্ছে শাসকের, অর্থাৎ সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেখানেও যেটা দেখা যাচ্ছে বিপুল পরিমাণ নাম বাদ গেছে। এবং সেখানে বিরোধী পক্ষ হিসেবে বিজেপি হয়তো নেই, কিন্তু বিরোধী পক্ষ হিসেবে বাম বলুন, কংগ্রেস বলুন, আইএসএফ বলুন, নিম বলুন, জেইউপি বলুন, এরা রয়েছে। যদিও জেতার পর এরা হয়তো সেই শাসকেরই হাত ধরবে, সেটা অন্য কথা। কিন্তু ভোটের লড়াইয়ে সেই সব জায়গাতেও কিন্তু আলটিমেটলি বিরোধী পক্ষের দিকেই চলে যাচ্ছে, অর্থাৎ আসন কিন্তু শাসক দল হারাচ্ছে। আর এই যে টেনশনটা শুরু হয়েছে, সেই টেনশন থেকে যে 250-260-এর হুমকি অনেক দূরের কথা, নিজেরা 50-60-এর নিচে নেমে চলে আসতে পারে, এই জায়গা থেকেই টেনশনটা বাড়ছে। আপনাদের দুটো জিনিস দেখালেই আপনাদের কাছে পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে, খোদ মুখ্যমন্ত্রী বলছে কোনো রাস্তা, কোনো গলি যেন বাদ না যায়। বিএলএদের সঙ্গে বৈঠকে ম্যান মার্কিংয়ের নির্দেশ মমতার। কোন কেন্দ্র নিয়ে বলছেন? ভবানীপুর কেন্দ্র নিয়ে বলছেন। কোন ভবানীপুর? যেটা মুখ্যমন্ত্রীর ভদ্রাসন, যেখান থেকে তিনি বারে বারে জিতেছেন। সেইখান থেকেও তিনি বলছেন মাত্র 1 ভোটের ব্যবধানে হলেও আমি জিতবো। কেন 1 ভোটের ব্যবধানে কেন জিতবেন? এখানে যদি আপনি জেতেন, আপনাকে তো ড্যাংডিঙিয়ে জেতার কথা, কিন্তু না, সেইটা বলার মতো জায়গায় নেই। এর থেকেও গুরুত্বপূর্ণ আরেকটা এর পাশের কেন্দ্র কলকাতা বন্দর, যেটা তৃণমূলের সেফেস্ট আসনগুলোর মধ্যে অন্যতম ছিল। হ্যাঁ, মার্কিট ছিল, এখন আর নেই। যেখানে ড্যাংডিঙিয়ে জিততেন, সেখানে এখনো হয়তো শাসকের এজ দেখাচ্ছে, কিন্তু সেটা 5 থেকে 7 হাজার ভোটে। অর্থাৎ সেখানে লড়াইটা কিন্তু রীতিমতো টাফ হয়ে গেছে। ফলে এই সব আসনগুলোতে, যেগুলো একদম চোখ বন্ধ করে শাসক ছাড়া অন্য কেউ জিততো না, সেখানে জিততে হলেও যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে, যথেষ্ট রকম সময় দিতে হবে। সেই সব নেতা নেত্রী যারা এখান থেকে টিকিট পাবেন, তাদেরকে পড়ে থাকতে হবে এলাকায়। তাহলে যদি এইখানেই এতখানি কনসেন্ট্রেশন দিতে হয়, রাজ্য ঘুরে চষে চষে কি করে প্রচারটা করবেন? কোথায় গিয়ে বিঁধছে, কোথায় গিয়ে আতঙ্কটা বাড়ছে, বুঝতে পারছেন? এবং আরেকটা জিনিস দেখুন, এখানে নির্বাচনে কিন্তু পারসেপশনটা একটা বড় জিনিস। এই যে ভবানীপুরে এত জালি ভোটার বাদ চলে গেল, এবং এতজন তারপর আবার তাদের বিচারাধীন তালিকায় রয়েছে, এরপর থেকে একদম শুভেন্দু অধিকারীর বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, জিতবো জিতবো জিতবো, একদম কনফিডেন্সের সঙ্গে বলছেন। এবং সাধারণ মানুষও কিন্তু সেটা বিলিভ করছে। সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই পারসেপশন নেই যে শুভেন্দু অধিকারী কথার কথা বলছেন, যেটা এই এসআইআর এর আগে অবধি হয়তো ছিল, যে ঠিক আছে নন্দীগ্রামে জিতেছেন কিন্তু ভবানীপুর কি জিততে পারবেন? কিন্তু এখন সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করে দিয়েছে যে হ্যাঁ, ভবানীপুরে হার হতে পারে, শাসক দলের খোদ মুখ্যমন্ত্রী হেরে যেতে পারেন। আর এই পারসেপশন বড় ছোঁয়াচে, একবার যদি মানুষের মধ্যে চালিয়ে যায়, এর প্রভাব 294টা আসনেই পড়তে চলেছে। অন্যদিকে শাসক দলের যে কাকুতিগুলো দেখা যাচ্ছে,
সেই কাকুতিগুলো থেকে বোঝা যাচ্ছে যে তারা কিন্তু খুব একটা কনফিডেন্সের জায়গায় নেই। যেমন আর একটা জিনিস দেখালে আপনারা বুঝতে পারবেন, 6ই মার্চ অর্থাৎ আর দুদিন বাদেই এবার এই এসআইআর ইস্যু নিয়ে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী। কেন? তিনি তো এটা নিয়ে সুপ্রিম কোর্টে চলে গিয়েছিলেন। মহামান্য সুপ্রিম কোর্টে গিয়ে নাকি সওয়াল করে একদম ফাটিয়ে দিয়ে চলে এসছেন। তাহলে এখানে যদি অন্যায় হয়ে থাকে, এই ধর্নাটা করে কিসের লাভ হবে? সুপ্রিম কোর্টে চলে যান। কিন্তু সুপ্রিম কোর্টে গেলে আবারও আইনের থাপ্পড় খেতে হবে। মহামান্য সুপ্রিম কোর্ট বুঝে গেছে এই এসআইটাকে ঘাঁটার জন্য কি পরিমাণ বাঁদরামি, কি পরিমাণ অসভ্যতা চলছে, এবং নির্বাচন কমিশনের হাতই কিন্তু তারা শক্ত করছে। লাস্ট যেদিনকে এটা নিয়ে বেগরবাই করতে গিয়েছিলেন দিদিমণির আইনজীবী, ঠাটিয়ে 3টে আইনের থাপ্পড় মেরে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এবং সেই জায়গা থেকে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে গিয়ে কোনো লাভ নেই। তাহলে মুখ বাঁচাতে কি করতে হবে? ধর্ণা করতে হবে। কিন্তু ধর্ণা করে লাভটা কি হবে? এই ধর্ণা যে তিনি করছেন, যারা তার বিরুদ্ধে চলে গেছেন, যারা তার বিপক্ষ শিবির হয়ে গেছেন, যারা মনে মনে তার পরিবর্তন চাইছেন, তাদের একটা ভোটও এই ধর্ণার ফলে নিজের দিকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। যাদের জন্য ধর্ণা দিচ্ছেন, অর্থাৎ ওই 60 লক্ষ ভোটার যাদের নাম এখনো বিচারাধীন রয়েছে, তারা তো ভোটার তালিকাতেই নেই। তারা কতখানি প্রভাবিত হলেন চাই না হলেন তাতে কি এসে যায়? তারা তো ভোটটাই দিতে পারবেন না। আর এই ধর্নার ফলে যখন সুপ্রিম কোর্টে যেতে পারছেন না, কোনো কিছু আটকাতে পারছেন না, তার দলের যারা ওই করে কমে খাওয়া লোক, তারা সব থেকে বেশি সুযোগ সন্ধানী। যখন দেখবেন যে সুপ্রিম কোর্টেও যেতে পারছে না, সেখানে গিয়ে লাভ নেই, এই ধর্নার নাটক করতে হচ্ছে, তারা তো সবার আগে জাহাজ ছেড়ে পালাবে। তাহলে এই ধর্নাটা করে তো আলটিমেটলি হিতে বিপরীত হচ্ছে, আলটিমেটলি লাভ কি কিছু কোনো রকম হচ্ছে? এবার সবথেকে বড় প্রবলেমের জায়গা হচ্ছে, সেটা হচ্ছে নির্বাচন যখনই হোক, যেটা এপ্রিল মে মাসের শেষের দিকে বা প্রথমের দিকে হতে পারে সেইটা, বা সেপ্টেম্বর মাসে হোক, এবার ইলেকশন কমিশন যেটা করতে চলেছে সেটা হচ্ছে দফার সংখ্যা দফারফা করে দেবে। ওই 7 দফা 8 দফায় ভোট আর হবে না। এতে যেটা দেখা গেছে, ওই যে ভোট মস্তানরা আছে, যারা উন্নয়ন বাহিনী সেজে ভোটটা লুট করে, মানুষকে ভোট দিতে না চায়, যত দফার সংখ্যা বাড়ানো হয়, এরা এক জায়গায় কনসলিডেট হয় এবং সেই এলাকাগুলোকে লুঠে নেওয়ার চেষ্টা করে। কিন্তু এবারে যা শোনা যাচ্ছে 1 দফা 2 দফা, খুব বেশি হলে 3 দফায় ভোট হবে। ফলে এই যে বিশাল পরিমাণ আসনে একদিনে ভোট হবে, এই ভোট ম্যানেজাররা কিন্তু খুব বেশি মস্তানি করার জায়গায় থাকবে না। প্লাস প্লাস এবারে কিন্তু সিকিউরিটি অনেক টাইট করা হচ্ছে। এখনও অবধি ইলেকশন কমিশন যা দেখিয়েছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারবে। সেটা যদি হয় তাহলে তো আরও সারে সর্বনাশ অপেক্ষা করছে। আর তাই সব মিলিয়ে টেনশন ক্রমশ বাড়ছে। আর তাই ব্ল্যাকমেলিংয়ের রাস্তায় যাওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু সেই ব্ল্যাকমেলিংয়ের রাস্তায় গিয়েও আলটিমেটলি কোনো লাভ হচ্ছে? মনোজ কুমার আগরওয়াল, তিনি তো এক ফোঁটাও ভেঙে পড়ার কোনো লক্ষণ দেখাচ্ছেন না। উল্টে যে মিথ্যাচার করছেন তার মুখোশটা টেনে খুলে দিচ্ছেন, এবং এই জায়গা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আগামী দিনে ইলেকশন কমিশন কিন্তু 1 ইঞ্চিও লুজ দেবে না, এবং এই রাজ্যে প্রকৃত গণতান্ত্রিক অবস্থা প্রতিষ্ঠা করার জন্য যা যা করা স্টেপ করার ঠিক সেটাই করবে। আর সেটা যদি হয়, এই রাজ্যের পরিবর্তন আটকায় এরকম কেউ বোধহয় কোথাও এখন অবশিষ্ট নেই। কি বলবেন শাসকের এই দুর্মতি নিয়ে, এই দুরবস্থা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।